খেয়াল করেন আমরা বেসিক্যালি লাস্ট ক্লাসে যে কোয়েরি প্র্যাকটিস করা শুরু করছিলাম, তাই না? তো যে কোয়েরি বিষয়টা কি এবং বিষয়টা আমরা কেন ব্যবহার করব সেটা বলা হচ্ছিল, এবং আমরা বেসিক ইনপুট আউটপুট দেখতে পাচ্ছিলাম, তাই না? যে কোয়েরি দিয়ে। তো আজকে আমরা মেইনলি সিলেক্টর নিয়ে কাজ করব, দেন আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো, কেমন? ওকে। তো তাহলে প্র্যাকটিস করার জন্য সবাই এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন। একটা HTML ফাইল নেন, একটা CSS ফাইল নেন, jQuery লাইব্রেরিটা নেন, লিংক আপ করে ফেলেন তাদের মধ্যে। আজকে হচ্ছে আমাদের ডেইলি ইভেন্ট। সো প্রথমে আমি একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডেইলি ইভেন্ট নামে। এর মধ্যে আমরা প্রথমে একটা HTML ফাইল নিব, নাম দিচ্ছি ইন্ডেক্স। এটা আমাদের HTML ফাইল, এবং আমাদের জাভাস্ক্রিপ্টের সরি jQuery যে ফাইলটা আছে সেই ফাইলটা লাগবে, তাই না? তো আমি লাস্ট ক্লাস থেকে ওই আমাদের jQuery যে ফোল্ডারটা ছিল সেটাকে কপি করে নিলাম, কেমন? আচ্ছা, ওকে। সো খেয়াল করেন আমরা যেটা করতেছিলাম লাস্ট ক্লাসে সেটা হচ্ছে আহ, আজকের দিনের যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে কাজ করতেছি তার ইয়াটা একটু খেয়াল করিয়েন, ডিরেক্টরি স্ট্রাকচারটা। হ্যাঁ, ডিরেক্টরি স্ট্রাকচার কিরকম? একটা index.html ফাইল আছে আর js নামক একটা ফোল্ডার আছে। js ফোল্ডারের মধ্যে আমরা ওই jQuery লাইব্রেরির যে ফাইলটা সেই ফাইলটা রেখে দিয়েছি, তাই না? তো এখানে একটা ফাইল রাখলেই কিন্তু হইতো, তাই না? কোন ফাইলটা নিয়ে কাজ করবো বলেন, jQuery.js না min.js? jQuery.js, তাই না? কারণ এর ভিতরে কোডগুলো বোঝা যাবে। আমরা যদি আমাদের প্রয়োজনে যখন কোনো ফাংশন নিয়ে কাজ করব, সেই ফাংশনের মধ্যে কি আছে সেটা বোঝার জন্য আমাকে মাঝে মধ্যে লাইব্রেরিতে ঢোকা লাগতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে কাজ করবো, বাই দ্য ওয়ে। সো তাহলে আমি লিংক আপ করে দিচ্ছি। সো জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো কোথায় লিংক করতে হয়? HTML ফাইলের বডি যেখানে শেষ হচ্ছে তার ঠিক ইমিডিয়েট উপরে জেএস এর মধ্যে jQuery.js। তো আজকে আরেকটা কাজ করব আমরা সবাই, জেএস ফোল্ডারের মধ্যে আমরা নিজেরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে নিই। জেএস যে ফোল্ডারটা আছে না, সেই ফোল্ডারটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে কি নিব? এই যে জাভাস্ক্রিপ্ট ফাইল। হ্যাঁ, জেএস এর মধ্যে আর কি, যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি script.js নামে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে নিলাম। ওকে। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টে যে কোডগুলো লিখবো সেগুলো আমরা আলাদা কোনো ফাইলে লিখবো না, অ্যাকচুয়ালি মানে HTML ফাইলের মধ্যে লিখবো না, আমরা এই ফাইলটার মধ্যে লিখবো, কেমন? সো তাহলে এই ফাইলটারও লিংক করতে হবে না এর সাথে। কোথায় লিংক করবো বলেন তো? এটার উপরে না, এটা নিচে? নিচে, তাই না? কারণ আমরা jQuery লাইব্রেরিটা ব্যবহার করব, সো jQuery অবজেক্ট ব্যবহার করব। সো লাইব্রেরি যদি আগে তৈরি না হয় তাহলে কি তার অবজেক্ট নেওয়া যাবে? যাবে না। দ্যাটস ওয়াই আমরা আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, নিয়ে সেখানে আমাদের ওই আমরা যে ফাইলটা তৈরি করলাম jQuery জাভাস্ক্রিপ্টে, সেই ফাইলের লিংকটা দিয়ে দিলাম।
এরকম একটা মার্কআপ রেডি করেন। HTML ফাইলের মধ্যে আমরা এভাবে একটা মার্কআপ রেডি করে ফেললাম। বিসাইড দিস আমাদের jQuery ফ্রেমওয়ার্কের ফাইলটা লিংকটা দেওয়া আছে, এবং আমরা আমাদের আজকে থেকে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাইলে লিখবো। তো দ্যাটস ওয়াই আমরা ওই জেএস ফোল্ডারের মধ্যে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করে নিলাম আমাদের মতো করে, এবং তার লিংকটা আমরা দিয়ে দিলাম। কেমন? সো এই জায়গাটুকু একটু আমরা সবাই রেডি করে ফেলি। খুশবু, আপনার কাছে কি পেন ড্রাইভ আছে? আচ্ছা, পেন ড্রাইভ আছে না? পেন ড্রাইভটা দিয়ে যান। সাসেটের মধ্যে ফরম্যাট দেওয়া যাবে? আচ্ছা থাক, সমস্যা নেই, আমি 64 জিবি তো সমস্যা নেই, বসেন আপনি। রেডি হয়ে গেলাম, একটু বলেন কাইন্ডলি। হয়েছে না এটা? ওকে, আচ্ছা। তো আজকে আমরা প্রথম কিছুক্ষণ সময় jQuery সিলেক্টর নিয়ে কাজ করব, তারপরে আমরা আস্তে আস্তে, অ্যাকচুয়ালি আই থিঙ্ক আজকে পুরো ক্লাসটা আমরা ওই jQuery সিলেক্টরের উপরেই কাজ করব। কেমন? সো এখানে একটু খেয়াল করেন, বডির মধ্যে আমরা কি করলাম? বডির মধ্যে একটা হেডিং ট্যাগ নেওয়া হয়েছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এখন হেডিং ট্যাগের মধ্যে একটা আইডি কল করা হয়েছে h1, এবং একটা ক্লাস কল করা হয়েছে heading1। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা আইডি কল করা হয়েছে প্যারা, এবং ক্লাস কল করা হয়েছে প্যারা1। এরপর একটা ডিভ নেওয়া হয়েছে, ডিভের মধ্যে একটা আইডি দেওয়া হয়েছে div1, ডিভের মধ্যে আবার একটা হেডিং ট্যাগ এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, তাই না? আচ্ছা, সেম ভাবে আবার আরেকটা ডিভ নেওয়া হয়েছে নিচে, যেখানে ক্লাস কল করা হয়েছে box2, এবং এর মধ্যে heading1, heading2 এবং স্প্যান, তিনটা ট্যাগ নেওয়া হয়েছে। সো অ্যাকর্ডিং টু দিস মার্কআপ, আমরা যদি প্রোগ্রামটাকে রান করাই ব্রাউজারে, প্রোগ্রামটাকে রান করান, আউটপুট কিরকম আসে একটু দেখি। সো আমার এই ধরনের একটা আউটপুট আসছে, এরকম আসছে না? নাইস। সো jQuery বেসিক সিনট্যাক্সটা কি ছিল? প্রথমে $,
তারপরে সিলেক্টর ডট অ্যাকশন। আচ্ছা, এই হচ্ছে jQuery বেসিক ছিল, আপনার বেসিক সিনট্যাক্স ছিল। তো আমরা লাস্ট ক্লাসে যে বিষয়গুলো প্র্যাকটিস করছিলাম সেখানে শুধুমাত্র আইডি সিলেক্টর নিয়ে কাজ করেছিলাম, তাই না? শুধুমাত্র আইডি সিলেক্টর নিয়ে। দেখেন বডির মধ্যে, মানে সিচুয়েশনটা একটু ভালো করে অবজার্ভ করেন। এই বডির মধ্যে আমার হেডিং ট্যাগ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা আছে, তাই না? তিনটা H1 হেডিং 1 ট্যাগ আছে। তো আমি যদি জাভাস্ক্রিপ্ট ফাইলটায় যাই, এভাবে লিখি যে লাইক $, তারপরে সিলেক্টর H1 ডট সিএসএস বলে দিলাম, কালার comma red. So according to this instruction, what should be going on? কোন H1 টা হবে? সবগুলো H1 ট্যাগ হবে, তাই না? আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র হেডিং ট্যাগগুলোর কালার কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। ওকে, কাজ করে কিনা? আচ্ছা, এখন সো আমরা যখন কোনো একটা এলিমেন্ট সেক্টর ধরে কাজ করি অবজেক্ট দিয়ে, যখন আমরা কোনো একটা HTML এলিমেন্টকে ধরবো, তখন আমরা কি করতে পারতেছিলাম? তখন আমরা ওই ফাইলের মধ্যে যতগুলো ওই পার্টিকুলার এলিমেন্ট থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, তাই না? সো দিস ইজ এলিমেন্ট সিলেক্টর। এখন আমরা যদি এভাবে বলি যে এই ফাইল থেকে আমরা যদি বলি যে এই হেডিং এলিমেন্টগুলোকে শুধু ধরবো, এই হেডিং এলিমেন্টগুলোকে, তখন আমরা সেটাকে কিভাবে ধরতে পারি? এইটার তো কোনো আইডি নাই, তাই না? আমি যদি এভাবে বলি যে $, বললাম div স্পেস h1 ডট css color, না, দেখেন কি হয়। So what is this selector going to do? H1 আছে, তাহলে এখন কোনটা কোনটা হবে? এটা হবে আর এটা হবে। প্রথমটা কি হওয়ার কথা? হওয়ার কথা না। আমি দেখি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন প্রথমটা কি আছে? ব্ল্যাক। পরের দুইটা কি হয়ে গেছে, তাই না? এভাবে ফিল্টারিং করে করে আমরা সিলেক্টর ধরতে পারবো। এখানেও কিন্তু এলিমেন্ট সিলেক্টর H1 ধরা হয়েছে, বাট এখানে সবগুলো পাচ্ছিল, এখানে পাচ্ছিল না, কারণ আমরা ফিল্টারিং করতেছিলাম। সকল H1 এলিমেন্টগুলোকে ধরো যারা ডিভের মধ্যে আছে। কাজ করে কিনা এরকম? আচ্ছা, এখন আমি যদি এভাবে বলে দেই div এভাবে বলে দিলাম, এবার এই সিলেক্টরটা কি করবে? এটা কিন্তু একটা সিলেক্টর। হ্যাশ, হ্যাঁ হ্যাঁ, সেটাও হবে। নাইস, ভালো কথা বলছেন। তো এখন যেটা ভেবে লিখলাম, এটা কি হবে? ডিভ এলিমেন্ট যাদের আইডি ইজিক্যাল টু কি আছে? div1, তার ভিতরের h1। হ্যাঁ, তাহলে সেখানে কালারটা কি হয়ে যাচ্ছে? ব্লু। তাহলে এখন কয়টা হেডিং এর কালার ব্লু হবে? এটার কি হবে? আর কথা না, তাই না?
যদি রিলোড দেই দেখেন এখন কয়টা হচ্ছে, শুধুমাত্র একটা হচ্ছে, স্পেসিফিক করে নেওয়া যাচ্ছে। তো সেম কাজটা আমি আবার এখানে সিলেক্টর যেটা আপনারা বলছেন সেটাও করতে পারতাম, এখানে যদি ভাই বলে দিতাম যে লাইক এখানে কি হবে, হ্যাশ, তখন আর এটা লাগবে না। এখন কি হবে, সেম একই কাজ না, যে এই আইডি ডিবের ভিতরে এইচ ওয়ানটা সেম, আউটপুট সেম। আচ্ছা, এবার যদি এভাবে বলি, এখন কি হবে, মনে করেন আমি এটার একটা আইডি দিয়ে দিলাম, এসটিএমএল ফাইলে আসেন, খেয়াল করেন এসটিএমএল ফাইলে প্রথম ডিবের আইডি কি দেওয়া হয়েছিল, div1, দ্বিতীয় ডিবের আইডি দেওয়া হয়েছে কি, box1, দুটোর আইডি কিন্তু সেম না। এখন এখানে এসে আমরা কি করলাম, ডিভ এলিমেন্ট যাদের মধ্যে কি পাবে, আইডিটা কি, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা কিন্তু অ্যাট্রিবিউট সিলেক্টর। আমরা যখন সিলেক্টর হিসেবে বলতেছিলাম, একটা হচ্ছে কি, সিলেক্টর হতে পারে হচ্ছে ধরেন এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, so these are the selector for jQuery. So প্রথমে কি ছিল, HTML element selector, HTML element attribute selector, ID selector, element class selector, attribute selector, element attribute value selector and many more. So তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা আমরা কি হচ্ছে বলেন তো, এখানে এইটা হচ্ছে কি, অ্যাট্রিবিউট, তাই না, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট গুলো কিভাবে লিখতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর অ্যাট্রিবিউট ভ্যালু সিলেক্টর যদি হয় সমান সমান, আচ্ছা দেখেন এখন কি আসবে, তাহলে সকল ডিভ এলিমেন্ট যাদের মধ্যে আইডি অ্যাট্রিবিউট আছে তাদের ভিতরের h1। সো অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন এখানে কোনটা হওয়া উচিত, আমি যদি এভাবে আরেকটা লিখি, div h1 সাম কন্টেন্ট, এটা কি হবে, তাহলে সকল এই হেডিং এলিমেন্ট যেগুলোর ডিভের মধ্যে আছে এবং যে সকল ডিভের কি আছে, আইডি অ্যাট্রিবিউট আছে, ওটা খেয়াল করছেন কি। এবার যদি রিলোড দেই এবং দেখি কি অবস্থা, দেখেন কয়টা হয়েছে, দুইটা হয়েছে, এটাও হয় নাই, এটাও হয় নাই। আপনাদের কাজ করে কিরকম এটা দেখেন তো।
ওকে, সিলেক্টরগুলো কিভাবে কাজ করতেছে খেয়াল করছেন? এখন একটা ধরি, আমরা ক্লাস সিলেক্টর ধরি। ধরেন আমি এভাবে বললাম ডলার সাইন ডট, বললাম ডলার সাইন ডট, মনে করেন হেডিং ওয়ান। আমি এই ক্লাসটা এখানেও কল করলাম, এই ক্লাসটা এখানেও কল করলাম। একই ক্লাসটা আমরা বারবার ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, এখন যদি এভাবে বলি, তো মার্কআপটার দিকে খেয়াল করিয়েন, এই মার্কআপটা একবার স্ক্যান করে নেন। প্রথম হেডিং ওয়ানে ক্লাস কল করা আছে ক্লাস ওয়ান, এরপরে সরি হেডিং ওয়ান, এখানে কোনো ক্লাস নাই, সবার শেষেটাও হেডিং ওয়ান আছে। এখন যদি ভাবে বলি ডট হেডিং ওয়ান ডট সিএসএস, color yellow. So what is this selector going to do? সকল এলিমেন্ট যাদের সেখানে ক্লাস কল করা আছে কি হেডিং ওয়ান। দেখুন সিলেক্টরগুলো এভাবে কাজ করে কিনা। ওকে, ব্রাউজারে যাই রিলোড দেই, কিছুই হচ্ছে না, কারণ কি? কেন হচ্ছে না? আমার এখানে ক্লাস হেডিং ওয়ান কি আছে না? একটা, দুইটা, তিনটা আছে, বাট কাজ করতেছে না কেন বলেন? রেড দিয়ে দেখি, কালার বানান COLOR কালার। আচ্ছা, কালার ইয়েলো বানানটা ভুল ছিল। ইয়েলো বানান কি? YELLOW। এবার হচ্ছে, তখন ইয়েলো বানানটা ভুল ছিল, তাই না? খেয়াল করছেন হেডিং ট্যাগ থাকা সত্ত্বেও কিন্তু ব্যবহার হচ্ছে না, সবগুলো পাচ্ছেন আর কি। সো এইভাবে আমরা HTML এলিমেন্ট এবং HTML ক্লাস সিলেক্টর ধরে কাজ করতে পারি। আপনাদের কি কাজ করে এরকম? জি বলেন, কি প্রবলেম বলেন। ঠিক আছে তো, সমস্যা তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কাজ করো, ফাইলে নাম চেঞ্জ করে দাও। এটা কোথায় আছে এই ফোল্ডারটা? এখানে SRT না হবে SRC।
ওকে, সিলেক্টর হিসেবে আমরা ভেরিয়েবলকেও ব্যবহার করতে পারি জাভাস্ক্রিপ্টের। দেখেন কিরকম, আমি যদি এভাবে বলি var এখন দেখেন, এখন কিন্তু সিলেক্টরের এটা কি ভেরিয়েবল, এখন কিন্তু ভেরিয়েবল হলে কিন্তু কোনো স্ট্রিং সাইন হবে না। এটা যদি ভেরিয়েবল হয় তাহলে স্যার আমরা তো পাশে আবার কেন স্যার যে কুইরি অবজেক্ট সাইন ব্যবহার করব স্যার? যে আপনি কোন একটা এচটিএমএল এলিমেন্টকে ধরতে হলে আপনাকে jQuery অবজেক্টকেই ধরতে হবে, যদি আপনি jQuery ধরে কাজ করতে চান। আমি এখানে এটা না লিখে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডিভ নেম, ট্যাগ নেম, সেটাও লিখতে পারতাম। ওটা কাজ করে কিনা এভাবে দেখেন, আমি একটু দেখি কাজ করে কিনা। গেট এলিমেন্ট বাই আইডি বা ডিভ নেম হলে কি আবার ওই যে ওই ভেরিয়েবলটা কি যে কুইরি কাজ করা যাবে? এটা এটা তো দরকার নেই, আপনি jQuery দিয়ে ডিভ এলিমেন্টের একটা কালেকশন অফ অবজেক্ট তৈরি করে সেটাকে ভেরিয়েবলের মধ্যে রাখছেন। এবার এটাকে আপনি সিলেক্ট হিসেবে ব্যবহার করতে পারছেন, এইভাবেও কাজ করা লাগতে পারে কখনো কখনো, যখন আপনি সিলেক্টর হিসেবে ট্রিট করবেন। ব্যাপারটা খেয়াল করছেন কিনা, কাজ করে কি আপনাদের? হ্যাঁ, কাজ করতেছে না? সো এভাবে আমরা ভেরিয়েবলাইজ করেও ইয়াগুলো ধরে কাজ করতে পারি, সিলেক্টর ধরে কাজ করতে পারি। আচ্ছা, তো এবার আমরা এই মার্কআপটা চেঞ্জ করে এখানে ভিন্ন একটা মার্কআপ রেডি করি। এখানে একটা টেবিল নেন, টেবিলের একটা বর্ডার দিয়ে দিচ্ছি। খুশবু আছেন? ঠিক আছেন ভাই? এবার যদি রিলোড দেই, আমার এরকম একটা আউটপুট আসছে। আচ্ছা স্যার, জি, স্যার প্রত্যেকটা টিডি বর্ডার করছে স্যার, এমন হয় না স্যার যদি ওই যে প্রত্যেকটা টি এর মধ্যে প্রবেশ করবে? হ্যাঁ হ্যাঁ, সেটাও সম্ভব, সেটাও সম্ভব। তোমাদের সিএসএস দিয়ে দিবে, এখন তো আমি সরাসরি টেবিলের মধ্যে বর্ডার দিয়ে দিছি, এই জন্য সবাই পাইছে।
সিএসএস তে আপনি দিয়ে দিবেন, সিএসএস এ বর্ডার প্রপার্টি আছে না, সেটাতে দিয়ে দিবেন আপনার যেখানে দরকার হয়। বাই দ্য ওয়ে খেয়াল করেন এরকম আসছে না। এখন মনে করেন আমি যদি এভাবে এখানে আসি, আমি যদি এভাবে বলি যে ডলার সাইন টেবিল ডট html, কি হবে এখন? সো এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, HTML এর পুরো টেবিলটাকে ধরলাম। টেবিলটাকে ধরে HTML মেথডে অ্যাপ্লাই করলে কি হয়, HTML মেথডে অ্যাপ্লাই করলে যখন আমরা কোনো একটা এলিমেন্টের উপর HTML মেথডে অ্যাপ্লাই করব, ওই টেবিলের মধ্যে ইনার HTML এ যা আছে সব প্রিন্ট করবে, তাই না? ব্রাউজারে যাই রিলোড দেই কিছুই হবে না, কারণ কি, কারণ আমি অ্যালার্ট করি নাই, তাই না? সো এটাকে কি করে দেই, এটাকে অ্যালার্ট করে দিলাম। অ্যালার্ট করে দেবো, রিলোড দিলে দেখেন কি দেখাচ্ছে, পুরো টেবিলটা দেখায়। দেখেন তো আপনাদের এরকম দেখায় কিনা, পুরো টেবিলটাকে দেখায় কিনা দেখেন। যে কোরি অবজেক্ট দিয়ে আমরা HTML এর টেবিলটাকে ধরলাম। আপনি যখন কাজ করবেন প্রফেশনাল লাইফে তখন এই ধরনের জিনিস আমাদের লাগবে আর কি, হ্যাঁ, যে টেবিলগুলো ধরতে। একটু পরে দেখবেন এখন আরেকটা ইম্পর্টেন্ট মেথড দেখাবো, ইচ মেথড, লুপের মতো কাজ করবে ইচ, যে কোরি হচ্ছে ইচ মেথড। ওকে, সো তাহলে এভাবে আমরা সরাসরি HTML এ দেখতে পারি। এখন মনে করেন আমি চাচ্ছি যে শুধুমাত্র, একটু খেয়াল করবেন, আমরা চাচ্ছি যে যখন আমি পেজটা রিলোড দিব তখন এই শুধুমাত্র এই যে এইগুলা ভিতরের যে ভ্যালুগুলো আছে, প্রত্যেকটা রোর মধ্যে যে ভ্যালুগুলো আছে, প্রত্যেকটা রোর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো প্রিন্ট হবে। যে লাইক কোর্স নং, কোর্স নেম, ডিউরেশন 1 2 এভাবে একটা চারটা রো আছে না এখানে, চারটা রো আলাদা আলাদাভাবে প্রিন্ট হবে। আমি যদি এইভাবে বলে দিই টেবিল স্ল্যাশ tr, টেবিল স্ল্যাশ tr, আচ্ছা তার জন্য আমাকে এটা করতে হবে। সো টেবিলটাকে ধরলাম, অ্যাকচুয়ালি এভাবে করব আমরা। তো লেখেন, এবার কি টেবিলটাকে ধরলাম, টেবিলের মধ্যে টিয়ারটাকে ধরলাম, ধরে এখানে আমরা একটা ফাংশন কল করলাম কি, ইচ। লিখে ফেলেন, ইচ। এবার এই ইচের মধ্যে সে এখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন লিখব ওই প্যারেনথেসিসের মধ্যে, ফাংশন। What is this going to do? ওটা খেয়াল করছেন কি? এখন অ্যাকচুয়ালি কি হবে দেখেন, এখান থেকে অ্যাকচুয়ালি এটার মধ্যে কি আছে, এটার মধ্যে টেবিলটার মধ্যে এই টিআর, টিআর কয়টা আছে দেখেন তো, চারটা, একটা দুইটা তিনটা চারটা টিআর আছে, তাই না? তো চারটা টিআর আছে, তাহলে টেবিলের মধ্যে এখানে অ্যাকচুয়ালি এই যে কালেকশন অফ অবজেক্ট, এখানে চারটা টিআর আছে। টিআর এর মধ্যে আমি ইচ মেথডে অ্যাপ্লাই করলাম, তো ইচ মেথডটা অ্যাকচুয়ালি লুপের মতো কাজ করবে। সো এখানে তো এখানে কালেকশন অফ টেবিল রো কয়টা, চারটা,
ইফ মেথডটা 4টে থেকে প্রথমে একটাকে বের করে নিয়ে আসবে এবং এই যে $সাইন দিস, এই দিস দিয়ে অ্যাকচুয়ালি কি রিফার করা হচ্ছে? কারেন্ট রোটা, যে প্রথম রোটা, এই মাত্র যে রোটা, একটা একটা রোকে রিফার করলো এবং HTML তে কি হবে? তার কন্টেন্টগুলো প্রিন্ট হবে। রোর মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো প্রিন্ট, প্রথম রোর কন্টেন্টগুলো প্রিন্ট করবে। প্রিন্ট করার পর প্রিন্ট করা শেষ হওয়ার পর আবার এখান থেকে এখানে ইস মেথড আবার কোন রোটাকে নিয়ে আসবে? সেকেন্ড রোটাকে প্রিন্ট করবে। তারপর আবার কোন রোটাকে আনবে? থার্ড রোটাকে, তারপরে ফোর্থ রোতে, এভাবে যতগুলো রো পাবে ততগুলো রোকে সে কি করবে? প্রিন্ট করবে। এখন অ্যালার্ট দিবে কয়বার বলেন তো? 4বার দেওয়া হচ্ছে। দেখি তো 4বার দেয় কিনা। দেখেন প্রথমে কি দেখাচ্ছে? 3 4, ঠিক আছে, তাই না? এনি কনফিউশন? 1 2 3 4। এখন এখানে কোনটা দেখাচ্ছে? প্রথমটাও দেখাচ্ছে, তাই না? এই যে কোর্স নং, কোর্স নেম, ডিউরেশন। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রথম রোটা দেখাবে না, বাকি 3টা রো দেখাবে। এটা আপনাদের করতে হবে। প্রথম রোটা দেখাবে না, বাকি 3টা রো দেখাবে। এটা কিছু একটা অ্যাট্রিবিউট ধরে দিলেই হলো। আইডি মনে করেন এখানে দিলাম 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 5, এরকম দিয়ে দিলাম। এবার এখানে এসে আমি কি বলবো? টিআর যদি আইডি পায়, আইডি পাইলে কি হবে? ওগুলাকেই সে প্রিন্ট করবে নাকি? যদি রিলোড দেই, এবার কি দেখ, এবার কিন্তু প্রথম রোটা আসে না। খেয়াল করছেন ব্যাপারগুলা? সেইভাবে আমরা এই ছোট ছোট একটু লজিক অ্যাপ্লাই করে করে কিন্তু কাজ করতে পারি, কন্টেন্টগুলো নিয়ে খেলাধুলা করা যাবে। ঠিক আছে, সো নাইস। নাও আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এবার আমরা এইচটিএমএল ফাইলটাকে আবার আরেকটু মার্কআপ করে ফেলি অন্যভাবে। এবার এইচটিএমএল ফাইলে এসে এইভাবে আমরা একটা কাজ করি। ইনপুট, আচ্ছা, ফর্ম,
মার্কআপ রেডি হয়েছে না? আচ্ছা আমরা একটু ব্রাউজারে দেখি কি অবস্থা হয়। দেখেন এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সাবমিট। তো বেসিক্যালি এটা একটা ফর্মের মধ্যে আছে না? তো ফর্মের মধ্যে আছে। এখন আমরা এই ফর্মের একটা অ্যাকশন দিয়ে দিচ্ছি। ফর্মের একটা অ্যাকশন দিয়ে দিলাম, একটা মেথড দিয়ে দিচ্ছি, মনে করেন পোস্ট। ফর্মের একটা অ্যাকশন দিয়ে দিচ্ছি, ফর্মের একটা মেথড দিয়ে দিলাম, মেথড দিয়ে দিলাম পোস্ট। তো আমরা এই চারটা ফিল্ড ভ্যালিডেশন একটু দেখব। এরপরে আরো অনেক বিষয়ে আসবে, বাট আমরা একদম বেসিক লেভেলে চারটা দিয়ে একটু দেখি। আমরা ড্রপ ডাউন বক্স, মানে সিলেক্ট অপশন, তারপর রেডিও বাটন, চেক বক্স, এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। কেমন? স্যার পোস্ট লিখতে কি পোস্টটা সবসময় ক্যাপিটাল লেটার লিখতে হবে? ছোট হাতে লিখলে কোনো সমস্যা নেই। আচ্ছা এখন যদি আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি। দেখেন এখন যখন আমি সাবমিটে ক্লিক করি, পেজটা কি একবার রিলোড দিচ্ছে না? হুম, ফর্মটা কিন্তু সাবমিট হচ্ছে নাকি? হুম, এখন আমরা চাচ্ছি যে jQuery দিয়ে এই ফর্মটা সাবমিট ভ্যালিডেশন ব্লক করব। এখানে যখন পার্টিকুলার জিনিস না দিবে হুম, তখন এই ফর্মটা সাবমিট হবে না। হুম। ইভেন্ট ডিফল্ট হ্যাঁ ইভেন্ট ডিফল্ট হ্যাঁ, ইভেন্ট তাই না? সো ফর্মটা সাবমিট হবে না। তাহলে আমরা কিভাবে কাজটা করব? মনে করেন ফাঁকা রেখে আমরা তো HTML দিয়ে করতেই পারি। যদি এখানে রিকোয়ার্ড লিখে দিই তাহলে তো আর সাবমিট হবে না, ডাটা না দিলে। আচ্ছা এখন প্রথমত আমি চাচ্ছি যে সাবমিটই হবে না, সাবমিটে ক্লিক করলে ফর্মটা সাবমিটই হবে না। সেটা কিভাবে করতে পারি? তো আমরা এই ফর্মের একটা আইডি দেই প্রথমে। আমি বললাম রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, এবার আমরা জাভাস্ক্রিপ্টে আসি। জাভাস্ক্রিপ্টে এসে স্ক্রিপ্টে এসে প্রথমে মনে করেন এভাবে লিখলাম যে ফর্মটাকে প্রথমে ধরি। ফর্মের আইডি কি ছিল? রেজিস্ট্রেশন ফর্ম। ফর্মটাকে ধরে আমরা মেথড অ্যাপ্লাই করব সাবমিট। যখন সাবমিট করব তখন আমরা একটা অ্যানোনিমাস ফাংশন কল করলাম। এখানে আমি রিটার্ন করলাম ফলস। ইয়াত তো আছে এই যে ইভেন্ট ডিফল্ট ডিফল্ট হ্যাঁ, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট আমরা করতে পারি। সো যখনই আমরা ফর্মটাকে ধরলাম, ধরে এই যে সাবমিট, এটা হচ্ছে আবার ইভেন্ট হ্যান্ডলিং মেথড, যে কোয়েরির ইভেন্ট হ্যান্ডলিং মেথড। র জাভাস্ক্রিপ্টে কি ছিল? অন সাবমিট, আর এখানে অনটা বাদে। তো যখন ফর্মটাকে ধরে আমি সাবমিট করলাম তখন এই ফাংশনটা কল হবে। আমি রিটার্ন করলাম কি? ফলস। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, রিলোড দিলাম, এবার সাবমিটে ক্লিক করেন, ফর্মটা কি সাবমিট হচ্ছে? না আমার এখানে হচ্ছে না, আমি জানি না আপনার এখানে হয় কিনা। হ্যাঁ, রিটার্ন ট্রু করেন তো, ফলস না করে। রিটার্ন ট্রু করলে কি হয়? রিটার্ন ট্রু করলে কি সাবমিট হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি যখন ফর্মটাকে দেখেন রিটার্ন ট্রু করলে কিন্তু আবার সাবমিট হচ্ছে, তাই না? সো তাহলে যখন ফর্মটা সাবমিট হচ্ছে আমি কিছু এখানে লজিক লিখব। যদি লজিক ফুলফিল হয় তাহলে আমি ফর্মটা সাবমিট করতে দিব। আর যদি লজিক ফুলফিল না করে, কন্ডিশন ফুলফিল না করে, তাহলে আমি রিটার্ন করব কি? ফলস, তাই না? সো
একটু খেয়াল করেন, যেমন আমার প্রথম যে ইনপুট এলিমেন্টটা ছিল তার আইডি কি ছিল, নেম। এবার আমি jQuery-তে আসলাম, jQuery-তে এসে আমি একটা ফাংশন লিখলাম, বা আমার কারণে এভাবেই লিখি $, jQuery অবজেক্ট দিয়ে আমি নেম ফাংশন, নেম HTML যে এলিমেন্টের আইডি তাকে ধরলাম, ধরে কি আপ কি এটা ইভেন্ট হ্যান্ডলিং মেথড না, এখানে কল করলাম। তাহলে যখনই এই এলিমেন্টের মধ্যে এই ইভেন্টটা ঘটবে তখনই আমরা কি করব, একটা অ্যানোনিমাস ফাংশন কল করলাম নাকি। অ্যানোনিমাস ফাংশন যখন কল করতেছি, এবার আমি এখানে কি লিখবো, তাহলে এখন কি হওয়া উচিত, নেম এলিমেন্টটাকে উপর যখন কি আপ ইভেন্টটা ফলো হচ্ছে তখন আমি তার ভ্যালু দিস দিয়ে অ্যাকচুয়ালি কি বলাচ্ছে বলেন তো, এই নেম এলিমেন্টটাকে না, তার ভ্যালুটাকে নিয়ে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, দেন সেটাকে কি হচ্ছে, অ্যালার্ট হচ্ছে। সো অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন আমি এখানে ক্লিক করে আমি যদি টি লিখি, আমার টিটাকে কিন্তু অ্যালার্ট দিচ্ছে, আমি যা লিখি তাই না সেটাকে অ্যালার্ট দিচ্ছে। আপনাদের কি এরকম দেয়? আচ্ছা, মনে করেন আমি সাপোজ বললাম যে এই যে ফার্স্ট নেমের মধ্যে আপনি যা লিখবেন, ফার্স্ট নেমটা যদি কেউ লিখে, ফার্স্ট নেমের ভ্যালু মনে করেন মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে, মিনিমাম 2 ক্যারেক্টার, ম্যাক্সিমাম 10 ক্যারেক্টার ফার্স্ট নেমের ভ্যালু এর মধ্যে হতে হবে, না হলে ফার্স্ট নেমটা এ হবে না আর কি, ভ্যালিড হবে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভ্যালিড হবে না। এখন এখানে আমি যা লিখতেছি, মনে করেন লিখলাম টি, একটা দেখাচ্ছে, আবার লিখলাম টি, দুইটা টি দেখাচ্ছে। এখন যদি আমি এই যে নেম ডট, অ্যাকচুয়ালি এটা কি রিটার্ন করতেছে, ভ্যালুটা রিটার্ন করতেছে, ভ্যালুটা রিটার্ন করতেছে। তো ওর ওর উপরে আপনি যদি এই ভ্যালুটা যেটা রিটার্ন করতেছে সেটাকে আপনি jQuery অবজেক্ট দিয়ে ধরে এর মধ্যে রাখতেছেন, তখন এটাও কিন্তু একটা অবজেক্ট। এবার এই অবজেক্টের মধ্যে আপনি যদি লেন্থ প্রপার্টির অ্যাপ্লাই করেন, লেন্থ, তাহলে কি আসা উচিত বলেন তো, কয়টা ক্যারেক্টার আছে, ভেরি সিম্পল। যদি রিলোড দেই, এখানে দিলাম কত আসতেছে, 1, যদি টি দেই 2, 7 দিলাম 3, তাই না, যতগুলো ক্যারেক্টার ততগুলো আসতেছে। এখন আমি যখন এইভাবে করি, আচ্ছা মনে করেন আমি HTML ফাইলে আসলাম, HTML ফাইলে এসে এই দুই টিটির মাঝখানে এভাবে জায়গা করে এখানে একটা স্প্যান ট্যাগ লেখেন। হ্যাঁ, নেম এরর, ইমেল এরর, দিলাম পাসওয়ার্ড এরর, ওকে। এখন একটু করার চেষ্টা করেন, যেটা করার চেষ্টা করবো আমরা, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু প্রজেক্টর স্ক্রিন দিকে খেয়াল করেন।
আমি যখন এখানে কোনো কিছু টাইপ করব, টাইপ করার সাথে সাথে আমাকে এখানে দেখাবে, আমি যখন এখানে কোনো কিছু টাইপ করব, টাইপিং পিরিয়ডে আমাকে এর পাশে দেখাবে যে ফার্স্ট নেম শুড বি 2 to 15 ক্যারেক্টার। ফার্স্ট নেম লেখার জন্য 2 থেকে 15 ক্যারেক্টার লাগবে। আমি এখানে টাইপ করার সাথে সাথে আমাকে এই মেসেজটা দেখাবে। এবং যখন ফার্স্ট নেম শুধু দেখালেই হবে না, যখন ফার্স্ট নেম 2 অক্ষরের বেশি হবে এবং 15 অক্ষরের কম হবে, তখন এই লেখাটা থাকবে না, এর বাইরে নিয়ে গেলে লেখাটা আবার আসবে। এটা একটু করার চেষ্টা করেন। আমি যখন এখানে কোনো কিছু লেখা শুরু করব, ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে লেখা শুরু করলাম এ, সাথে সাথে এখানে দেখাবে ফার্স্ট নেম শুড বি 2 to 15 ক্যারেক্টার্স। এবার আমি 2টা ক্যারেক্টার দিলাম, এখন কি লেখাটা থাকবে? থাকবে না। 2টা ক্যারেক্টার হয়ে গেছে, আর থাকবে না। আবার আমি দিতে যদি 15টার বেশি দিই, তাহলে আবার এখানে লেখাটা আসবে। এটা একটু করার চেষ্টা করি আমরা। লেন্থ দিয়ে লেন্থটাও পাচ্ছিলাম, তাই না? তো এটা একটু একটু ট্রাই করেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে একটু ট্রাই করেন আগে 2-3 মিনিট। বললাম প্রথমে আমি তার ভ্যালুটাকে ধরলাম, ভ্যালুটাকে ধরে বললাম যে নেম ভ্যালু ডট লেন্থ যদি 2 এর সমান অথবা 2 এর বেশি হয়, অথবা 15 সমান অথবা 15 চেয়ে ছোট হয়, তাহলে ইরর ফিল্ডে কি দেখাবে? কিছুই না, তার মানে সব ঠিক আছে। আর যদি এর চেতে এক্সেপশন হয়, যেমন হলো 3, বা মনে করা হলো 1, 1 হলে কি হবে? 1 15 চেয়ে ছোট, বাট 1 এর চেয়ে তো, মানে এই কন্ডিশনটা কি হবে? এখানে হলো 1, তাহলে এই কন্ডিশনটা কি হবে? ফলস। আর এটা কি হবে? ট্রু। 1 15 চেয়ে ছোট না, 1 কি 2 এর চেয়ে বড় না। সো এই জন্য মাস্ক ইউজ করেছি কি এন্ড, যে কোনো একটা ফলস হলেই ফলস। সো এলসে চলে এসে ম্যাচটা শো করবে। আমি একটু দেখি হয় কিনা। রিলোড দিচ্ছি, এখানে লিখলাম এ, আমাকে দেখাচ্ছে ফার্স্ট টাইম শুড বি এলাকা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 ক্লাবার চলে আসতেছে। আবার যদি কেটে দিই, আবার চলে যাচ্ছে। ব্যাপারটা খেয়াল করছেন কিনা? আমার হচ্ছে না কেন স্যার? এই কোডটুকুনি তো লিখলাম, একটু দেখেন কি কোড লিখলাম। সেম ভাবে আমরা কি করতে পারি? স্যার হচ্ছে না স্যার। হচ্ছে না, একটু দেখেন না পাশে। আপনার তো হচ্ছে না, জি স্যার। that's fine. স্যার এখানে হচ্ছে না। এমটি এমটি একটা দিয়ে দিন। আসলে দুই হলে কিন্তু দেওয়া দেখাবে। হ্যাঁ, একটা কি ফল সমান সমান গ্রেটার দেন আর equal। স্যার দেখাচ্ছে। দেখাচ্ছে কি এবার? না স্যার আমার তো হচ্ছে না। এর চেয়ে বড় এর হচ্ছে। বুঝবো আমি একটু বুঝবো, হ্যাঁ। আইডেন্টি ঠিক আছে, একই আইডেন্টি বার কেন কপি করেন? দাঁড়ান 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 দাঁড়ান, বুঝতে পারেন না? ওই দিন দেখালাম না একই আইডেন্টি হলে কি হয়? না, এটাই করতেছিলেন।
ওকে, এখন এটা যদি হয় তাহলে আমরা লাস্ট নেমটা কিভাবে করতে পারি? সেম কিভাবে না, এখানে কিন্তু একটা এখনো কিন্তু একটা আপনার ইয়ে আছে, একটা ফ্লস আছে, সেটা আমরা লাস্ট নেক্সট মানে নেক্সট ক্লাসে এটা সলভ করব। স্যার এখানে যদি কেউ 1 2 দেয় স্যার তখন এটাই বলতেছিলাম যে ফার্স্ট টাইম কি 1 2 হতে পারে? না স্যার সো এটা কিভাবে ব্লক হবে? এজন্য আমাদের রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে। সো রেগুলার এক্সপ্রেশন নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন লাগবে হালকা একটু। রেগুলার এক্সপ্রেশন কি, কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ক্লাসে বলবো। আজকে মানে এই শুধু এতটুকুনি আর কি, যে আমরা যেন ব্লক করতে পারতেছি কিনা। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করেন তো এইভাবে আমরা ফার্স্ট নেমটাকে কাজটা করতে পারলাম। সো এখন এটাকে আমরা এইভাবে না লিখে এই কোডটাকে একটু সুন্দরভাবে লিখবো। কিভাবে? তো সাধারণত যখন একটু খেয়াল করবেন, এখন কিন্তু আসল কথা বলতেছি, যে আপনি যখন একটা এলিমেন্টকে ধরলেন, ধরে সেখানে একটা ইভেন্ট যখন ঘটতেছে কি আপে, তখন এই কাজগুলো হচ্ছে, তাই না? সো কাজগুলোকে সরাসরি আমরা ভাবে লিখে দিব না, কাজগুলোকে আমরা একটা ভেরিয়েবল ফাংশনের মাধ্যমে কাজগুলো করব। যে কোনো কাজ যখন আমরা করব সেটাকে ফাংশনের মাধ্যমে করব। তাহলে এখন এই যে এর ভিতরের যে কোডগুলো আছে, এই যে var, তারপরে ঠিক একদম এলস পর্যন্ত এই কোডগুলোকে কাট করেন। কাট করে আমরা এখানে একটা ফাংশন লিখবো, যে ফাংশন চেক ফার্স্ট নেম। এই চেক ফার্স্ট নেমের মধ্যে আমি এতটুকু বসিয়ে দিয়ে দিলাম। একটা এই ভিতরের কোডটুকুনকে কাট করে একটা ফাংশনের মধ্যে লেখেন, মানে সবগুলো কাজ আমরা ফাংশনের মাধ্যমে করে রাখবো। মানে পুরো কোডটাই ওই ফাংশনের মধ্যে যা কোড আছে পুরোটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো কোড, ওই যে ভেরিয়েবল থেকে শুরু করে সব বিষয়গুলোকে আমরা এভাবে করে নিলাম আর কি। আর এখানে শুধু আমরা কি করব, ওই ফাংশনটাকে কল করে দেব। ফাংশনটার নাম কি? চেক ফার্স্ট নেম, এভাবে কল করে দেব। তো বলেন তো, কি কাজ করবে না করবে না, একটু দেখে শুনে বলেন। দেন তো কাজ করে কিনা, কাজ করার কথা না, কেন করে না, এটা অ্যান্সার দেন। না, অ্যানোনিমাস ফাংশনের মধ্যে, কারণ আমরা তো কি আপে ফাংশনটা কল করব, তাই না? সেটা ঠিক আছে, বাট অন্য একটা জায়গায় ঝামেলা আছে। এই লাইনটায় ঝামেলা আছে, ঝামেলাটা কোথায় বলেন? এই যে এখন দিস লেখা যাবে না। এই এখানে আমরা কি লিখবো? হ্যাশ নেম, সেটাও করতে পারেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো আমরা ফার্স্ট নেমের জন্যই করতেছি। সো সেক্ষেত্রে এটা করতে পারেন, কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। তবে যদি ডায়নামিক করি তখন আমরা অবশ্যই ইভেন্ট পাস করতে হবে, আর্গুমেন্ট পাস করতে হবে, তখন আমরা ডায়নামিক করব। এখন তা আপাতত এখানে শুধুমাত্র ফার্স্ট নেমের জন্যই ভ্যালিডেশন করতেছি। তো সেক্ষেত্রে এখানে যদি আমি সরাসরি ধরি তাহলে কিন্তু এবার মনে হয় কাজ করবে। এবার করে কি? করছে না? এবার মনে হয় কাজ করবে। আচ্ছা, তাহলে
সেম ভাবে আমরা লাস্ট নেমের জন্য করতে পারবো না? কি করতে হবে? এই ফাংশনটাকে কপি করলাম, কপি করে তার নিচে পেস্ট করে দিলাম। ফাংশন ফার্স্ট নেম, এটাকে কপি করে তার নিচে পুরো ফাংশন পেস্ট করলাম। এর শুধু কি হবে, ফাংশনের নামটা করে দিই ফাংশন চেক লাস্ট নেম। ও লাস্ট, আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি ফাংশনের নামটা সুন্দর করে লিখি। হ্যাঁ, চেক কি লিখবো? চেক নেম শুধু লিখি প্রথম ফাংশনটা, তাই না? চেক নেম, এটা ভুল লেখা হয়েছে আমাদের, চেক নেম হবে। ফার্স্ট নেম লিখলেও হবে, বাট মিনিংফুল লিখলাম আর কি। আর শেষেরটা কি হবে? চেক ইমেল, সেকেন্ডটা আর কি। হ্যাঁ, চেক ইমেল। চেক ইমেল যখন আমরা লিখলাম, তখন এই যে নেমের পরিবর্তে এখানে লিখে দিচ্ছি ইমেল। আর এখানে ও কি হবে, নেম এরর হবে না ইমেল এরর হবে? ইমেল এরর। সো এখানে আমরা লিখে দিব ইমেল। এখন ইমেল তো এভাবে করা যাবে না, তাই না? ইমেলের জন্য একটা রেগুলার এক্সপ্রেশন লাগবে। আচ্ছা, এটাকে ইগনোর করেন, রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আগে একটু বেসিক কাজ না করে এটা করা যাবে না আর কি। রেগুলার এক্সপ্রেশন কিভাবে লিখতে হয়, ছোটখাটো জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা একটা লাইব্রেরি, যে কোয়েরি যেমন একটা লাইব্রেরি না, রেগুলার এক্সপ্রেশন এরকম জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। ভ্যালিডেশন যাতে বহুত কাজ করা যায়, রেগুলার এক্সপ্রেশন লিখতে হয় আর কি। তো ছোটখাটো রুলস সম্পর্কে আমরা আগে ডিসকাস করে দেন করব। সো ইমেলটা কিন্তু এভাবে করলে হবে না, তাই না? কারণ অ্যাট দ্য রেটের একটা ইস্যু আছে, অ্যাট দ্য রেটের পরে ডট কম একটা ইস্যু আছে, তাই না? আচ্ছা, শুধু আমরা এতটুকুন করতে পারি, মনে করেন ফার্স্ট নেম ডট লেন্থ, সরি এখানে ফার্স্ট নেম হবে না তো, আহ, এভাবে লেখেন ইমেলটা। ওকে, ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। তাহলে এটা আমরা ফার্স্ট নেমের জন্য করলাম। এখন ইমেলের এটাকে আমরা সরাসরি এখান থেকে আর মনে করেন যে ইয়া করব না, কি বলে, এটাকে আর কি আপে কল করার দরকার নেই। এবার পাসওয়ার্ডটা একটু করি, চলেন। চেক পাসওয়ার্ড, ফাংশন চেক পাসওয়ার্ড। বলা হচ্ছে পাসওয়ার্ড মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে।
এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে পাসওয়ার্ড এরর, এটা কি এখানে লেখা হয়েছে? হ্যাঁ, এই যে পাসওয়ার্ড এরর আমি লিখছি। সো আপনারা এখানে আইডিটা যেভাবে দিয়েছেন এখানে সেভাবে কল করিয়ে নেন, কেমন? সো পাসওয়ার্ডটা কি অন কি আপনি কল করবো না করবো না বলেন তো? হ্যাঁ, করা যেতে পারে তাই না, কারণ পাসওয়ার্ড যখন সে লেখা শুরু করবে তখন কিন্তু একটা মেসেজ দিয়ে দিব, তুমি পাসওয়ার্ড মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। আচ্ছা, তাহলে এখন সেটা কিভাবে করব? তাহলে ডলার সাইন হ্যাশ পাসওয়ার্ড ডট কি আপে, পাসওয়ার্ড এলিমেন্টের উপরে যখন কি আপ ঘটনাটা ঘটবে তখন আমরা একটা অ্যানোনিমাস ফাংশন কল করতেছি এখানে, চেক পাসওয়ার্ড ফাংশনটাকে কল করে দিলাম। হ্যালো, বল। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। কাজ করে কিনা? হুম, পাসওয়ার্ডে কি আপে কি কাজ করে? So, আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, পাসওয়ার্ড এখানে করে কিছু লেখা শুরু করলাম, পাসওয়ার্ড ফিল্ড মাস্ট বি 6 ক্যারেক্টার, সো 1 2 3 4 5 6 চলে যাচ্ছে। এরপরে ম্যাক্সিমাম যতগুলো দিক, বাট 6টা মিনিমাম দিতেই হবে নাকি? এখন হ্যাঁ, আপনি যে আইডি গুলো আপনি ইচ্ছা মতো করে দিচ্ছেন, আইডি গুলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করেন। স্যার এখন ঠিক আছে। ঠিক আছে, আপনি তো যা মন চায় তাই লিখছেন, লেখা যায় সমস্যা নেই, একটা লিখলেই হবে, বাট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আইডি নেম গুলো লিখতে হয়, ইমেচিউর কোডিং হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের নেক্সট টার্গেট কি? স্যার হচ্ছে না, আপনি কি করে দেখেন? স্যার একটা সমস্যা হচ্ছে। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যেন সেম হতে হয়। পাসওয়ার্ড এখানে যা লিখবো কনফার্ম পাসওয়ার্ডও তাই লিখতে হবে, না হলে এখানে মেসেজ দেখাবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নট সেম। স্যার আরেকটু হচ্ছে না। কি হচ্ছে না? মানে যেটা হচ্ছে না। আপনার কোড তো আমার দেখতে ইচ্ছে করতেছে না, আপনি তো আইডি এটা উল্টা পাল্টা লিখছেন, আপনার মনের মাধুরী মিশাই লিখছেন। স্যার ওটা হচ্ছে না। ঠিক আছে, ভাই এটা হচ্ছে না। আচ্ছা আমি আসতেছি, দাঁড়ান, রাইট। জি, কনফার্ম পাসওয়ার্ড এররের জন্য একটা ইয়ে দিয়ে দেন, স্যার কোডটা কি? এই যে কোড। হ্যাঁ, স্যার কোডটা দিন। আমার আমার একটা সমস্যা হচ্ছে স্যার, যাচ্ছে না আসলে। কোনটা যাচ্ছে না বলেন? এই যে আমার হচ্ছে জিনিসটা 6টার পরেই তো যাওয়ার দরকার। হ্যাঁ, যাচ্ছে না। স্যার এবার হচ্ছে। এখানে হ্যাশ নেই, ওই ওরকম মিস্টেক হচ্ছে। এখন হচ্ছে বুঝতেছে না? আমার হচ্ছে স্যার। হচ্ছে স্যার। কোনটা পাসওয়ার্ড? এটা চেক পাস, আচ্ছা দেন পাসওয়ার্ড বলছিলাম 6। আচ্ছা, পাসওয়ার্ড এররটা কি ঠিক আছে? আইডিটা একটু দেখেন। কম্পিউটার আচ্ছা,
একটা ভুল আছে জাভাস্ক্রিপ্টে ভুলে যাচ্ছে ভুল আছে কিবোর্ড দেখেন কিভাবে একদম লিস্ট ফাংশন হয় এটা শেষ করছেন যেটা এটা কি ফিরে আসলাম চেক নেম এখানে যেটা আছে এটা একটা বুঝতে হবে সেটা এখানে লিখুন এটা এখানে ব্যাখ্যা করুন স্যার এই যে আছে কি করে নিচেরটাতে নেই নিচেরটাতে ব্র্যাকেট স্যার আজকে চাপা দিতে হবে আজকে 4 বের করবে না আমরা এখন 7টার মধ্যে ট্রেনে চলে যাবো একবারে মাথাতে চাপা হবে কি ব্যাপার ছিল একটু বড় করে লিখুন স্যার এখন তো আসছে লেখায় যাই ইনপুট টাইপ পাসওয়ার্ড পাসওয়ার্ডে স্যার কি বড় হাতে এটা ছোট হাতে দিয়ে দেন আর ইটাও তো বড় হাতে ইটাও আপনি ছোট হাতে দিয়েছেন এটা ছোট হাতে দিয়ে দেন অ্যাড্রেস পাঠাবেন না ইমেল আইডি মেসেজটা চেঞ্জ করে ফেলবেন এগুলো কাজ করতেছে না পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেট কিনা এটা চেক করবো কিভাবে বলেন একদম সহজ স্যার ওখানে ড্রাফট কোড হ্যাঁ এটা সমাধান যদি এটা হয় তাহলে হ্যাঁ তো ফাংশনটা লিখি আগে নাকি তো চেক পাসওয়ার্ডের পরে কোডগুলো একটু সুন্দর করে লিখতে হবে হ্যাঁ এই দেখেন ফাংশনগুলো সবার উপর হচ্ছে ফাংশন চেক নেম তারপর হচ্ছে ফাংশন ইমেল তারপরে ফাংশন চেক পাসওয়ার্ড তারপরে এবার আমরা একটা ফাংশন লিখবো চেক পাসওয়ার্ডের নিচে একটা ফাংশন লিখি ফাংশন চেক কনফার্ম পাসওয়ার্ড আচ্ছা আমি একটু বলে দিই হ্যাঁ আপনি একটু লিখবেন এখানে পাসওয়ার্ড দিলাম মনে করেন 1 2 3 4 5 6 এখানে যদি আমি 1 2 3 4 5 6 না দিই তাহলে এখানে দেখাবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আর নট সেম সো আপনি যদি এর ভ্যালুটা নেন জুয়েল খেয়াল করেন আপনি যদি এর ভ্যালুটা নেন এবং এর ভ্যালুটা নেন দুটো ভ্যালু যদি ইফ এটা সমান সমান যদি না হয় করা যাবে না একটু দেখেন তো হয় কিনা একটু ট্রাই করেন প্রথমে পাসওয়ার্ড ভ্যালুটা নিচ্ছি তারপরে কনফার্ম পাসওয়ার্ডের আইডি ধরে তার ভ্যালুটা নিচ্ছি দুটো ভ্যালু নিলাম ভ্যালু নিয়ে ইফ তাহলে এগুলো মনে হয়তো কত কঠিন দেখেন এগুলো হচ্ছে তো সব হ্যাঁ সাবমিশন করতে গেলে স্যার সমস্যা মানে এসব করতে গেলে
পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড শুড বি সেম, মেসেজটা দিয়ে দিলাম। এখন এই ফাংশনটা কল করতে হবে কখন? হয়েছে ক্লিক করলে যখন আমরা কনফার্ম পাসওয়ার্ড টাইপ করব তখন পাসওয়ার্ড যখন টাইপ করব। ডট ইয়াপে আমরা ঘটনাটা ঘটাই দিব। অ্যানিমাল ফাংশন চেক কনফার্ম পাসওয়ার্ড চেক কনফার্ম পাসওয়ার্ড। ওকে, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, এখানে দিলাম 1, দেখাচ্ছে শুড বি সেম। 2 3 4 5 7 হচ্ছে না, 6 দিলাম এবং হয়ে গেছে। ওকে, স্যার আচ্ছা আমার একটু যাচ্ছে না শুধু সব কোডটা একটু ভুল আসলে মেসেজে দিচ্ছে এটাই তো আপনার হচ্ছে কি স্যার আমার একটা হয়ে নাম যাবে? ছুটি আগের হয়েছে পাসওয়ার্ড কোন পাসওয়ার্ড হচ্ছে না কেন? দেখেন এখানে তো লেখা আছে। স্যার হ্যাঁ, আমার নামে ছুটি হয়ে যাচ্ছে জাস্ট ভুল করছেন কোথাও? এটা স্যার পাইতেছি না পেমেন্ট করুন দেন এসএমএস দিন গাড়ি কমা পুলিশটা কোথাও ভুলেছে আপনার? একটু বড় করেন কোডটা, কন্ট্রোল প্লাস দেন, ফার্স্ট পেমেন্ট তারপর সেকেন্ড কনফিগারেশন করেন। এটা কি পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড, আর এটা হলো পাসওয়ার্ড। লেখেন ভেরিয়েবলের নামগুলো একটু মিনিংফুল লেখেন, ঠিক আছে? প্লিজ প্লিজ, হ্যাঁ, এই ভেরিয়েবলের নাম, আইডির নাম, এগুলো একটু মিনিংফুল লিখতে হবে। ক্লাসের নাম, আইডি, ক্লাস, ভেরিয়েবল, যা দিব তাই হবে, বাট একটু জি পাইতেছি না এই ব্যাপারটা স্যার দেখেন সাধারণ মাই প্রথম কথা আপনি ফাইল নাম কি লিখছেন? ভাই এগুলো লিখেন না প্লিজ। স্যার এগুলো ঠিক আছে ইমেল এইটা এখানে কনফার্ম পাসওয়ার্ডের সময় এরকম আসছে এখন গেছে স্যার আপনি বড় করে লিখছেন, স্যার এটাকে কল করতে ইয়াকে কল করতে হবে করেন নাই? না স্যার করি নাই এবার বুঝতে বুঝতে শেষ করে আচ্ছা, একটু খেয়াল করেন, আমাদের এখনো কিন্তু আলটিমেটলি দেখেন মোটামুটি একটা শেপে আসছে। আমাদের এখনো মনে করেন একটা ফর্ম ভ্যালিডেশনের 30% কাজ হয়েছে, এখনো কিন্তু 70% কাজ বাকি আছে। অনেক সময় দেখেন না, এই যে পাসওয়ার্ডের পাশে একটা রেডিও বাটনের মধ্যে থাকে, ক্লিক করলে শো হাইড, হ্যাঁ, এগুলো আমরা করব, সব করবো ইনশাল্লাহ। সো বেসিক্যালি একটু খেয়াল করেন, এখন যে লেভেলে আছে, আজকে মনে করেন ইন্ট্রোডাকশন, নেক্সট ক্লাসে এটাকে একদম আদ্দু পাদ্দু যা আছে সব করে ফেলবো, একদম মানে খুঁটিনাটি যা আছে, জাস্ট ইন্ট্রোডাকশন কিভাবে অ্যাকচুয়ালি ফর্ম ভ্যালিডেশন করে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন সাবমিট করতেছি, আমি এখানে মনে করেন ভুল লিখলাম, ফার্স্ট টাইম দিলাম 1 2 3, ইমেল অ্যাড্রেস কিছু রাখলাম না, পাসওয়ার্ড দিলাম একটা কিছু, সবই ভুল আছে, এটাও মনে করেন ভুল আছে। সাবমিটে ক্লিক করতেছি, ফর্মটা কি সাবমিট হয়ে যাচ্ছে না?
তো আমি চাচ্ছি কোনো কিছু ভুল থাকলে ফর্মটা যেন সাবমিট না হয়। যখন একটা ফিলে ভুল হলে সাবমিট হবে না। হ্যাঁ, যে কোনো একটা ফিল্ডে ভুল হলে, এখন কিন্তু দেখেন আমি ভুল লিখছি বা তারপরেও ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, তাই না? জাস্ট আমাদের ভ্যালুগুলো চেক করলাম, বাট সাবমিট হবে না, সেটা কিভাবে করব? এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা বেসিক্যালি এই যে সবার নিচে প্রথম যে ফাংশনটা লিখছিলাম, খেয়াল করছেন কি সবার প্রথমে যে ফাংশন আমরা লিখছিলাম, যে এই যে $সাইন রেজিস্ট্রেশন ফর্ম ডট সাবমিট, এখানে রিটার্ন কি করা আছে, ট্রু করা আছে। এই জায়গায় আমাকে কন্ডিশন লিখতে হবে। এখন এখন আমি যদি এখানে এভাবে বলি, ইফ চেক, ওখান থেকে রিটার্ন টাইপ নিয়ে যায়। হ্যাঁ, ইফ চেক নেম ইজ ইকুয়াল টু, যদি বলে দেই ফলস, রিটার্ন ফলস। দেখেন এখানে ছোট্ট একটা কন্ডিশন লিখলাম আমি, ইফ এই চেক নেম ফাংশনটাকে কল করলাম এখানে। এখন চেক নেম সমান সমান যদি ফার্স্ট আমি ট্রু বলে দিলাম, মনে করেন ট্রু, তাহলে রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। এখন এখানে অ্যাকচুয়ালি কি লিখলাম, এই চেক নেম ফাংশনটাকে এটার ভিতরে এসে যখনই ফর্মটা ধরে আমরা সাবমিট ইভেন্ট হ্যান্ডলিং মেথডটা ফায়ার করলাম, তখন এই ফাংশনটা কল হবে। কল হয় এটার সমান সমান যদি ট্রু হয় তাহলে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। এখন এটা কি কোনো কিছু রিটার্ন করছে চেক নেম ফাংশনটা? হ্যাঁ, কোনো কিছু কি রিটার্ন করছে? তো রিটার্ন করতে হবে না। এখন বলেন তো ট্রু কোথায় রিটার্ন করবো, ফলস কোথায় রিটার্ন করবো? আমি আরেকবার জিনিসটা বলি। এখন যে সিচুয়েশনে আছে আমাকে এখানে এসে কি চেক করতে হবে, আমি এখন এখন তো আমরা তো প্রথমে কি করলাম, বাই ডিফল্ট যখন টাইপিং পিরিয়ডে আমরা একটা কি করলাম, আমরা একটা ভ্যালিডেশন তাকে বলে দিলাম যে তুমি এই কাজগুলো করো না, সেই কাজগুলো করছে, করার পরে এবার সে সাবমিট করছে, তারপরে সাবমিট হয়ে যাচ্ছে, তারপর ব্লক করতে হবে। তার মানে যখন আমি ফর্মটা সাবমিট করতেছিলাম তখন আমার কি এই ফাংশনটা কল হচ্ছিল না, এই গেটের ভিতরে এসে তাহলে আমি কি কাজ করব, এই যে চেক ফার্স্ট নেম এই ফাংশনটাকে আমরা এতে কল করলাম। কল করার পর এখানে ঘটনা মানে ভ্যালিড হবে কখন, ইফে না এলসে? ইফে ভ্যালিড হবে না, হ্যাঁ নাইস। এখানে তাহলে ইফে রিটার্ন করব কি, ট্রু, আর এলসে রিটার্ন করব কি, ফলস। তাহলে তাই না? এরপরে চেক ইমেইলে কোথায় ট্রু ফলস করব বলেন তো? ইফে, এলসে ফলস। এলসে ফলস। পাসওয়ার্ডের ক্ষেত্রেও কি সেম, ইফে ট্রু, এলসে ফলস। রিটার্ন করে দিলাম একটা ভ্যালু। কনফার্ম পাসওয়ার্ডে কি হবে, সেম, ইফে ট্রু, এলস এর মধ্যে ফলস। বাস হয়ে গেল। এন্ড দিয়ে সব লিখতে হবে, হ্যাঁ। এখানে তো শুধুমাত্র এখন আমি চেক করছি কি ফার্স্ট নেম, এখন এরপরে কি লাগবে, এন্ড দিব না অর দিব বলেন তো? মানে সব যে অলরেডি একটা ফলস লাগে এন্ড অর যদি দেই তাহলে তো একটা পাইলে হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি এন্ড লাগবে, কারণ কি সবগুলোই যদি ট্রু হয়, সবগুলো এন্ড, এন্ড এর কাজ কি হয়, এন্ড সবগুলো ট্রু হলেই ট্রু, তাই না? তো যদি আমি অর দেই তাহলে কি হবে, তাহলে যে কোনো একটা ট্রু হলেই ট্রু হয়ে যাবে। না আমরা যদি অর দিয়ে যে কোনো একটা ফলস রাখি, হ্যাঁ তাহলে সাবমিট করতে না দেই তাহলে হয় না? হ্যাঁ সেটাও হবে। তাহলে তখন এখানে কি করতে হবে, ফলস করতে হবে, আর এখানে ট্রু করতে হবে। সো আমরা মনে করেন এন্ড দিয়ে করতে চাচ্ছিলাম, তাহলে এখানে চেক নেম ইজ ইকুয়াল টু ট্রু,
এরপর আবার এখানে কি হবে, হ্যাঁ, চেক ইমেল ইজ ইকাল টু ট্রু অ্যান্ড চেক পাসওয়ার্ড ইজ ইকাল টু ট্রু। দুইটা ইজ ইকাল টু কিন্তু দিতে হবে, একটা দিলে কিন্তু হবে না, কম্পেয়ার করবে কন্ডিশনাল অপারেটর। এরপর এখানে কি হবে, এন্ড চেক কনফার্ম পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু, যদি ট্রু হয়, সবগুলো যদি ট্রু হয় তাহলে আমি রিটার্ন করলাম ট্রু, আদারওয়াইজ রিটার্ন ফলস। এবার দেখেন ফর্মটা কোনোভাবে সাবমিট হবে না যদি আমার সবগুলো ডাটা ভ্যালিড না হয়। দেখেন আমরা কি করলাম, এইচটিএমএল এ কয় লাইনে কোড লিখছি আর জাভাস্ক্রিপ্টে কত লাইনে কোড লিখছি দেখেন। আপনি খেয়াল করছেন আপনি কত লাইনে জাভাস্ক্রিপ্টে কোড লিখছেন? এটাই হচ্ছে মজার ব্যাপার, আমরা জাভাস্ক্রিপ্টে এক লাইন কোড লিখতে গেলেই কিন্তু ভয় পেতাম, এখন কিন্তু দেখেন আপনি কিন্তু প্রায় 50-60 লাইন জাভাস্ক্রিপ্টে কোড লিখে ফেলছেন। ইটস নট এ ম্যাটার অফ জোক, কিন্তু এত সহজ না। আর কোডগুলো একটু সুন্দর করে লিখবেন, হ্যাঁ, কোড সুন্দর না থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। সুন্দর করে লিখতে হবে, ইমেচর ইমেচর মনে হয় তখন। ফর্ম সাবমিট হলে একবার রিপ্লাই দিবেন না স্যার? হ্যাঁ, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমি ফার্স্ট নেমটা মনে করেন ভালো করে লিখলাম, ইমেল অ্যাড্রেসটা ফাঁকা রাখলাম, পাসওয়ার্ডের মধ্যে 1 2 3 4 5 6, কনফার্ম পাসওয়ার্ডেও দেখলাম 1 2 3 4 5 6, সাবমিটে ক্লিক করলাম, ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। কারণ কি, হইতেছে না স্যার, এটাই বলছিলাম। ইমেলটা কি আমি চেক করি নাই? ইমেলটাকে তো চেক করছি। ইমেলটা কিন্তু স্যার সবগুলো হচ্ছে। হুম, ইমেলটা কাজ করতেছে না, খেয়াল করছেন? স্যার ইমেলটা বাদ দিয়ে দেব না, তারপর মেসেজ দিবেন। আচ্ছা, এখানে ইকুয়াল হবে না, এখানে গ্রেটার দেন হবে। যদি কিছু না দেন তাহলে তার লেন্থ কত হয়, 0। ইকুয়ালটা তুলে দেন, ইমেল অ্যাড্রেসটা এখানে আসছেন কি চেক ইমেল, এই ফাংশনটা এসে গ্রেটার দেন আর ইকুয়াল ছিল না, এই গ্রেটার দেনটা, এই ইকুয়ালটা তুলে দেন। এবার যদি আমি এখানে ক্লিক করে দেখেন ফার্স্ট নেম দেখাচ্ছে, ফার্স্ট নেম একটা দিলাম, এবার দেখাচ্ছে ইমেল, ইমেল একটা কিছু লিখলাম, এবার দেখাচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড 1 2 3, এখানে 1 2 3 দিলাম, নিচ্ছে না, 1 2 3 1 2 3, এবার নিচ্ছে। জি বলেন। না, এখানে একটি ইকুয়াল ছিল, গ্রেটার দেন আর ইকুয়াল ছিল, ইকুয়ালটা কেটে দিতে হবে। ব্যাপারটা খেয়াল করছেন কিনা? ওকে, সো আজকে এতটুকুনি, হ্যাঁ, আমরা আমরা নেক্সট ক্লাসে রেগুলার এক্সপ্রেশন দিয়ে শুরু করব এবং এই ফর্মের আরো অ্যাডভান্স ভ্যালিডেশন করব আর কি। আমরা রেডিও বাটন, চেক বক্স এবং সিলেক্ট অপশন যে বিষয়গুলো আছে সেগুলো ধরে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়ের উপরে নেক্সট ক্লাসে কাজ করব। এবং এটা যখন ফর্ম ভ্যালিডেশন যখন হয়ে যাবে, আজকে কিন্তু দেখেন মোটামুটি খারাপ না, জাভাস্ক্রিপ্টের উপরে আমরা প্রায় 50 সালের আমরা কোড লিখছি। তো মোটামুটি নেক্সট ক্লাসটা হয়ে গেলে এরপরে আমরা ধরবো হচ্ছে প্লাগইন কাস্টমাইজেশন।
আমরা এর থেকে স্লাইডার নামাবো। স্লাইডার নামিয়ে সেই স্লাইডারকে কিভাবে কাস্টমাইজ করতে হয় স্যার আমি যদি একটু বুঝি না। কোথায় বলেন? মানে ফর্ম ভেরিফিকেশন সার্টিফিকেট হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, আমি যদি আরেকবার একটু স্যার ইমেলের ফাংশনটা দেখি একটু স্যার ইমেল আরেকবার একটু টেস্ট করুন স্যার। ইমেল স্যার এই যে চেক দাঁড়ান, আমি 1 মিনিট মিজান 1 মিনিট। এখানে যে সমান সমানটা কেটে দেওয়া হয়েছে। আচ্ছা মিজান খেয়াল করেন, এখানে কি করছি, এই প্রথমে তো যে কোয়েরি অবজেক্ট দিয়ে ফর্মটাকে ধরলাম তার আইডি দিয়ে, ধরে যখন সাবমিট হচ্ছে তখনই এই অ্যানোনিমাস ফাংশনটা কল হচ্ছে। এর ভিতরে এসে ইফ স্টেটমেন্টটা সে প্রথমে চেক করবে। এখন এই যে চেক ফার্স্ট নেম সমান সমান যদি ট্রু হয়, স্যার এই লাইনটা বুঝতে পারছি। মানে তাহলে সবগুলোই যদি ট্রু হয় তার মানে কি ভ্যালিড। জি। আর যদি না হয় তাহলে কোথায় আসবে, এলস রিটার্ন ফলস। রিটার্ন যদি ট্রু হয় তাহলে ফর্মটা সাবমিট হয়, আর রিটার্ন ফলস হলে ফর্মটা সাবমিট হয় না। স্যার একটু ওই ব্রাউজারে যেয়ে একটু চেক করুন। অবশ্যই দেখেন, এখন রিলোড দিচ্ছি, কোনো কিছু দিচ্ছি না। ইমেল রিলোড যেটা স্যার ওটা তো থেকেই যাচ্ছে কোনটা? একটু শেষ করি তারপর। হ্যাঁ শিওর। দেখেন এখন রিলোড দিচ্ছি, একটু খেয়াল করেন, সাবমিটে ক্লিক করলাম, কি দেখাচ্ছে? ফার্স্ট নেম। আচ্ছা তাহলে ফার্স্ট নেম দিলাম, এবার ক্লিক করলাম, দেখাচ্ছে ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, এবার একটা ইমেলও দিয়ে দিলাম। এবার সাবমিট ক্লিক করলাম, আমাদের পাসওয়ার্ড ফিল্ড রিকোয়ার্ড 1 2 3, কিছু হচ্ছে না, 4 5 6। আবার এখানে এসে 1 2 3 দিলাম, তাও হচ্ছে না। 4 5 দিলাম, তাও হচ্ছে না। আচ্ছা 6 দিয়ে দিলাম, এবার সাবমিট। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। নেক্সট ক্লাসে হচ্ছে হ্যাঁ সাবমিট হচ্ছে না স্যার সবগুলো দেওয়ার পরে সবগুলো দেওয়ার পর সাবমিট হচ্ছে না, কি বলে? স্যার স্যার আমাকে একটু দেখুন স্যার। আমি একটু মনে হয় চল একটু দেখেন তো, আপনি ওনারটা একটু দেখেন, একটু হেল্প করেন, পাড়া প্রতিবেশী একা একা নামাজ পড়ে কিন্তু বেঁচে যাওয়া যাবে না।